আমাদের আজকের টপিক এফিসিয়েন্সি অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো এই টপিকে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের এফিসিয়েন্সির এক্সপ্রেশন কিভাবে ডিরাইভ করতে হয় সেটা দেখব, আর তারপরে কোন কন্ডিশনে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হয় সেই কন্ডিশনটাকেও আমরা ডিরাইভ করব। তো ফার্স্টে দেখো, একটা ট্রান্সফরমারে যে দুটো ওয়াইন্ডিং থাকে তার মধ্যে ধরো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে তুমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিলে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে লোড কানেক্ট করলে, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে তুমি ইলেকট্রিক্যাল ইনপুট সাপ্লাই দিচ্ছ আর তার পরিবর্তে আউটপুটে মানে লোডে তুমি কিছু পরিমাণ আউটপুট পাওয়ার পাচ্ছ। এবার যতটা ইনপুট পাওয়ার তুমি দেবে ততটাই কি আউটপুট পাওয়ার পাবে? যদি আইডিয়াল ট্রান্সফরমার হতো তাহলে যতটা ইনপুট দিতে ততটাই আউটপুট পাবে, বাট আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে একটা জাস্ট কনসেপ্ট। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হয়, পাওয়ার কিছুটা লস হয়, মানে কিছুটা ইনপুট পাওয়ার দেবে তার পরিবর্তে কিছুটা আউটপুট পাওয়ার পাবে আর বাকিটা হয়ে যায় লস। তো তাহলে আমরা সেটাকে ইকুয়েশনের আকারে কিভাবে লিখতে পারি? ইনপুট পাওয়ার ইকুয়ালস টু আউটপুট পাওয়ার প্লাস লসেস। ইনপুট পাওয়ারকে আমরা এখানে পি ইন দিয়ে দেখিয়েছি, আউটপুট পাওয়ারকে পি আউট দিয়ে সংক্ষেপে লেখা আছে, আর লসেসকে সংক্ষেপে লেখা আছে পি লসেস দিয়ে। এবার ট্রান্সফরমারের যে লস হয় সেটাকে মেনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোর লস বা আয়রন লস, যাকে আমরা পি আই দিয়ে ডিনোট করি, আর একটা হচ্ছে কপার লস, যাকে আমরা পি সিইউ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে ট্রান্সফরমারের টোটাল লসকে আমি পি আই আর পি সিইউ এর সামেশন বা সমষ্টি হিসাবে ধরতে পারি। সেটাকেই দেখো লেখা আছে পি লসেস ইকুয়ালস টু পি আই প্লাস পি সিইউ, যেখানে পি আই হচ্ছে গিয়ে আয়রন লস আর পি সিইউ হচ্ছে কপার লস। তো কপার লস নিয়ে তো এর আগে অনেকবার ডিসকাস করা হয়েছে, জাস্ট এখানে শর্টে বলে রাখি যে ধরো তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, এবি কন্ডাক্টর ধরে নিলাম। এবি কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স সেটাকে আমি ধরলাম আর। এই আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে কপার লস সমান কী হয়, পিসিইউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর। এখানে আমরা ট্রান্সফরমারের টোটাল কপার লস যদি বার করতে চাই তাহলে হিসেব মতো প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কপার লস বার করতে হবে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কপার লস বার করতে হবে। দুই ওয়াইন্ডিংয়ের কপার লস বার করার পর যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল কপার লস পাবো। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কপার লস আমরা লিখতে পারি আই ওয়ান স্কোয়ার ইন্টু আর ওয়ান, যেখানে আই ওয়ান হচ্ছে গিয়ে প্রাইমারির ওয়াইন্ডিংয়ের কারেন্ট আর আর ওয়ান হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স। একই রকমভাবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে কপার লস সেটা কত হবে, আই টু স্কোয়ার ইন্টু আর টু, যেখানে আই টু হচ্ছে সেকেন্ডারির কারেন্ট আর আর টু হচ্ছে সেকেন্ডারির রেজিস্ট্যান্স। দুটোকে যদি যোগ করে দিই তাহলে টোটালটা কী হবে, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কপার লস প্লাস সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কপার লস মানে ট্রান্সফরমারের টোটাল কপার লস। এবার আমরা যখন ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিংকে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে আর সেকেন্ডারি ওয়াইন্ডিংকে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে রেফার করা শিখেছিলাম তখন কি বলেছিলাম, এই যে রেফারটা করছি তার একটা বড় অ্যাডভান্টেজ এটাই যে দুটো ওয়াইন্ডিংয়ের জন্য আমাকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না, যে কোনো একটা ওয়াইন্ডিংয়েই আমরা যদি ক্যালকুলেশন করি তাহলেই হবে যদি আমরা রেফার করে নিই। তো তাহলে যদি রেফার করি আমরা তাহলে এই টোটাল জিনিসটাকে আমাদের করার দরকার পড়বে না। তার জন্য আমাকে কি করতে হবে, আইদার প্রাইমারিকে সেকেন্ডারিতে কিংবা সেকেন্ডারিকে প্রাইমারিতে রেফার করে নিতে হবে। তো এখানে আমরা প্রাইমারিকে সেকেন্ডারিতে যদি রেফার করে নিই তাহলে কি দাঁড়াবে, সেকেন্ডারির কারেন্ট কত, আই টু, আর সেকেন্ডারিতে যদি আমি রেফার করে নিই তাহলে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমি নাম দিলাম আর ই টু। আর ই টু সমান কী হবে, সেকেন্ডারির নিজস্ব রেজিস্ট্যান্স আর টু, আর প্রাইমারির রেজিস্ট্যান্সকে আমি সেকেন্ডারিতে রেফার করলে তাকে লিখতে পারি আর ওয়ান ড্যাশ। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল কপার লস কত হবে, টোটাল কপার লস হবে আই টু স্কোয়ার ইন্টু আর ই টু। তাহলে সেখানে আমার আর আলাদা আলাদা করে প্রাইমারির জন্য আই ওয়ান স্কোয়ার আর ওয়ান, সেকেন্ডারির জন্য আই টু স্কোয়ার আর টু দুটো বের করে যোগ করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমরা প্রাইমারির সমস্ত কিছুকে সেকেন্ডারিতে যখন রেফার করে নিচ্ছি তখন সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি আর ই টু, সেকেন্ডারির কারেন্ট হচ্ছে আই টু, তাহলে টোটাল কপার লস বেরাবে হচ্ছে আই টু স্কোয়ার আর ই টু। এটা হচ্ছে সহজ মেথড। তুমি যদি মনে করো বেশি খেটে করতে চাও তাহলে তুমি আই ওয়ান স্কোয়ার আর ওয়ান প্লাস আই টু স্কোয়ার আর টু করে করতেই পারো, আর যদি কম খেটে করার ইচ্ছে থাকে তাহলে
প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করে নেবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবে RE2, তারপর I2 স্কোয়ার ইন্টু RE2 করে দেবে, পেয়ে যাবে টোটাল কপার লস। এটাকে এতবার করে বলছি কেন? কারণ তোমরা পরীক্ষার সময় যে জিনিসটা ভুল করে আসো সেটা হচ্ছে I2 স্কোয়ার RE2-র বদলে জিনিসটাকে লিখে দিয়ে এসো, এরকম পরীক্ষায় তোমরা লিখে দিয়ে আসো I2 স্কোয়ার R2, এটা কিন্তু ভুল। I2 স্কোয়ার R2 না, I2 স্কোয়ার RE2। RE2 আর R2-র মধ্যে ডিফারেন্স কোথায়? I2 স্কোয়ার R2 মানে বোঝায় শুধুমাত্র সেকেন্ডারির কপার লস, কিন্তু আমরা ট্রান্সফরমারের টোটাল কপার লস নিচ্ছি। যখনই তুমি I2 স্কোয়ার R2 লিখছো, প্রাইমারির I1 স্কোয়ার R1-কে তুমি ধরছো না, তাহলে তোমার ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তো তার জন্য ভালো করে খেয়াল রাখবে যে আমরা কিন্তু R2 নিইনি, আমরা RE2 নিয়েছি। আর RE2 মানে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কখন সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাচ্ছি, মানে কিভাবে পাচ্ছি? সেকেন্ডারির নিজস্ব রেজিস্ট্যান্স প্লাস প্রাইমারির যে রেজিস্ট্যান্সটাকে আমরা সেকেন্ডারিতে রেফার করেছি। এবার আমরা এফিসিয়েন্সি মানে কি জানি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। সেটাকে লেখা আছে পার্সেন্টেজ ইটা ইকুয়ালস টু পি আউট বাই পি ইন, পার্সেন্টেজে বার করছি বলে 100 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। আচ্ছা, এবার আমরা আউটপুট পাওয়ার বার করব। ট্রান্সফরমারের যে আউটপুট সেটা কি? ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা আমরা পাচ্ছি এখানটায়, কী ধরনের ইলেকট্রিক্যাল? এটা এসি। এসির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা কিভাবে লিখি? VI cos phi। যে অ্যাক্টিভ পাওয়ারটা থাকে এসিতে তাকে আমরা লিখি VI cos phi দিয়ে। আচ্ছা, এবার আমরা বের করতে চলেছি কি? আউটপুটের পাওয়ার বার করতে চলেছি। তাহলে আউটপুটের ভোল্টেজ নিতে হবে, লোডের অ্যাক্রসের ভোল্টেজকে আমরা V2 নাম দিই। আউটপুট পাওয়ার বার করছি, তাহলে আউটপুটের কারেন্ট নিতে হবে। আউটপুটের কারেন্ট মানে লোডের কারেন্ট বা সেকেন্ডারির কারেন্ট নিতে হবে। সেকেন্ডারির কারেন্টকে আমরা ডিনোট করি I2 দিয়ে। আর লোডের পাওয়ার ফ্যাক্টর নিতে হবে, সেটাকে আমরা ডিনোট করি কী দিয়ে? cos phi 2 দিয়ে। তাহলে আলটিমেটলি আউটপুট পাওয়ার সমান কী দাঁড়ালো? V2I2 cos phi 2। তাহলে এখন আমরা পি আউটের জায়গায় V2I2 cos phi 2 লিখে দিতেই পারি। এবার নিচে যেটা আছে ডিনোমিনেটারে পি ইন, পি ইন মানে একটু আগেই আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম পি ইন সমান পি আউট প্লাস পি লসেস। তাহলে সেটা কি দেখো এখানে লিখে দিয়েছি, পি ইন মানে পি আউট প্লাস পি লসেস। আর আউটপুট পাওয়ার মানে আমরা কি দেখেছি? V2I2 cos phi 2। তাহলে এখানেও পি আউটের জায়গায় V2I2 cos phi 2 লিখে দিতে পারবো, যার জন্য দেখো এখানেও V2I2 cos phi 2 লিখে দিয়েছি। বাকি পড়ে থাকলো কি? পি লসেস। ট্রান্সফরমারের লসেস, পি লসেস যেটা, সেটা সমান কি হয়? এর আগে স্লাইডে দেখিয়েছি যে PI প্লাস PCU, আয়রন লস প্লাস কপার লস। আর কপার লসকে আমরা কি লিখেছিলাম? I2 স্কোয়ার RE2। তাহলে পি লসের সমান আমি কি লিখতে পারি? PI প্লাস I2 স্কোয়ার RE2। দেখো পি লসেস যেটা আছে সেটার জায়গায় আমরা PI প্লাস I2 স্কোয়ার RE2 লিখেছি। তো তাহলে আমরা ট্রান্সফরমারের এফিসিয়েন্সির যে ইকুয়েশনটা পেলাম বা এক্সপ্রেশনটা পেলাম সেটা কি দাঁড়ালো? পার্সেন্টেজ ইটা ইকুয়ালস টু V2I2 cos phi 2 ডিভাইডেড বাই V2I2 cos phi 2 প্লাস PI প্লাস I2 স্কোয়ার RE2 ইন্টু 100। পার্সেন্টেজে বার করছি, যার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করা আছে। পার ইউনিটে বার করলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো না। তাহলে এই গেল হচ্ছে আমার একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সির যে এক্সপ্রেশন। তো পরীক্ষায় এটা প্রুফ করতে দেয়। এবারে আমরা দেখব এই যে এফিসিয়েন্সিটা পেলাম, এফিসিয়েন্সির এই যে এক্সপ্রেশনটা পেলাম, সেটা কোন কন্ডিশনের জন্য ম্যাক্সিমাম হবে। মানে ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সি সেটা কখন ম্যাক্সিমাম হবে তার কন্ডিশন আমরা বের করব। সেটাই দেখো লেখা আছে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তো ইটার এই এক্সপ্রেশনটা তো আমরা একটু আগেই পেয়েছি, পার্সেন্টেজ দিইনি এখানে, তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করা নেই। এবার এই যে এক্সপ্রেশনটা আছে এখানটায়, তার ওপর আর নিচকে মানে লব আর হরকে, নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা I2 দিয়ে ভাগ করছি। V2I2 cos phi 2 কে যদি I2 দিয়ে ভাগ করা হয়, I2 কেটে গিয়ে V2 cos phi 2 পড়ে থাকবে। দেখো V2 cos phi 2 পড়ে আছে। নিচের সবগুলোকে আমরা I2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে V2I2 cos phi 2 কে I2 দিয়ে ভাগ করলে V2 cos phi 2 পড়ে থাকবে। দেখো V2 cos phi 2 পড়ে আছে। PI-কে I2 দিয়ে ভাগ করলে PI বাই I2 হবে। দেখো PI বাই I2 হয়েছে। I2 স্কোয়ার RE2-কে যদি I2 দিয়ে ভাগ করা হয়, একটা I2 কেটে গিয়ে একটা I2 পড়ে থাকবে, পড়ে থাকলো I2 ইন্টু RE2। তাহলে ইটা সমান আমি পেলাম এখন এই এক্সপ্রেশনটা। এবার দেখো ইটার ভ্যালু
যখন ম্যাক্সিমাম হবে তখন আমি কি বলতে পারি, নিচে যে ডিনোমিনেটর বাই যে হরটা আছে এর ভ্যালু মিনিমাম হতে হবে। সিম্পল ভাষায় যদি কোথাও এ ইকুয়ালস টু বি বাই সি ধরো আছে, এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যখন সি এর ভ্যালু মিনিমাম হবে, তো সেটাই এখানে বলছি। ইটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যখন এই নিচে যেটা আছে ডিনোমিনেটারে এটার ভ্যালু মিনিমাম হবে। তো আমি সেটাকে ডি দিয়ে, ডিনোমিনেটরটাকে ডি দিয়ে আমি ধরে নিচ্ছি। ডি ইকুয়ালস টু এই নিচে যেটা আছে সেটাকে দেখো লিখেছি, আর সেটাকে এখানটায় লেখা আছে যে এই ডি এর ভ্যালু, মানে এই যে ভ্যালুটা আছে, এই যে এক্সপ্রেশনটা আছে সেটাকে তখন ডি দিয়ে ডিনোট করে নিয়েছি। তাহলে ডি এর ভ্যালু যখন মিনিমাম হবে তখন ইটা হবে ম্যাক্সিমাম, সেটাকেই দেখো লেখা আছে ইটা উইল বি ম্যাক্সিমাম হোয়েন ডি ইজ মিনিমাম। তাহলে আমরা এখন বের করব ডি কোন কন্ডিশনের জন্য মিনিমাম হচ্ছে। ডি যে কন্ডিশনের জন্য মিনিমাম হবে সেই কন্ডিশনের জন্যই আমার ইটা ম্যাক্সিমাম হবে। তো ডি কোন কন্ডিশনের জন্য মিনিমাম হচ্ছে সেটা এখন ক্যালকুলেট করব আমরা। তো এখানে যে ইকুয়েশনটা পেয়েছি, এক মিনিট, এটার মিনিমাম ভ্যালু আমরা ক্যালকুলেট করতে চাইছি। আচ্ছা, এই যে ডি, এটা একটা ফাংশান, কার ফাংশান, আই টুর ফাংশান। ডি হচ্ছে আই টুর ফাংশান। তাহলে ডি এর ভ্যালু, মানে ডি এর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে, যেটা অঙ্কের ডিফারেন্সিয়েশনের ম্যাক্সিমা মিনিমার চ্যাপ্টারে পড়ে এসেছিলে, যে এফ এক্স যদি একটা ফাংশান হয়, এফ অফ এক্স যদি একটা ফাংশান হয়, এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকলে অবশ্যই এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হতে হবে। সেই কনসেপ্টটাকেই আমরা এখানটায় কাজে লাগাবো। ম্যাথমেটিক্সে ম্যাক্সিমা মিনিমার যে কনসেপ্টটা পড়ে এসেছিলে সেটাকেই আমরা এখানটায় কাজে লাগাচ্ছি। কি বলছি এখানটায়, যে এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এই ডি এর আমরা মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে চলেছি। তো ডি এর যদি মিনিমাম ভ্যালু থাকে তাহলে ডিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সেটা অবশ্যই 0 হবে। তাহলে ডিকে যে আমরা ডেরিভেটিভ করব, কারো একটা রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডিটা কার ফাংশান তার রেসপেক্টে ডেরিভেটিভ করি। এখানে ডি কার ফাংশান, আই টুর ফাংশান, সেকেন্ডারি যে কারেন্ট সেই আই টুর ফাংশান। তাহলে আমরা ডিকে আই টুর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো ডিকে আই টুর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি লিখবো আমরা, ডিডি বাই ডিআই টু। আর আমরা কি দেখলাম, যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকলে তার ডেরিভেটিভ করলে সেটা হয় 0-র সঙ্গে সমান। তাহলে ডিডি বাই ডিআই টু ইকুয়ালস টু হচ্ছে 0। আর ডি এর ভ্যালুটা আমরা আগের স্লাইড থেকে লিখে নিয়েছি, এই ভ্যালুটা তো পেয়েছিলাম। তাহলে এখন আমাকে এই জিনিসটার ডেরিভেটিভ করতে হবে। এবার ডেরিভেটিভ করতে গিয়ে ফার্স্টে যে টার্মটা আসছে ভি টু কস ফাই টু, এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, 0 করলাম। তারপরে করতে হবে পিআই বাই আই টু, এটার ডেরিভেটিভ করতে হবে। পিআই বাই আই টু ডেরিভেটিভ করে আমরা পাই মাইনাস পিআই বাই আই টু স্কোয়ার। আর আই টু আর ই টু, এটার ডেরিভেটিভ করে আমরা পাই আর ই টু। এবার এই যে ইকুয়েশানটা পেলাম, এখানে মাইনাস পিআই বাই আই টু স্কোয়ারকে যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে প্লাস পিআই বাই আই টু স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা এটাই লিখতে পারবো আর ই টু ইকুয়ালস টু পিআই বাই আই টু স্কোয়ার। দেখো এই জিনিসটাকেই এখানটায় লেখা আছে, পিআই বাই আই টু স্কোয়ার ইকুয়ালস টু আর ই টু। আই টু স্কোয়ারটা এখানে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার ইন্টু আর ই টু। আর আই টু স্কোয়ার ইন্টু আর ই টু মানে কি, ট্রান্সফরমারের টোটাল কপার লস। তাহলে সেটার জায়গায় আমরা পিসিইউ লিখে নিয়েছি, পিআই ইকুয়ালস টু পিসিইউ। এবার আমাদেরকে চেক করতে হবে যে পিআই ইকুয়ালস টু পিসিইউ বা পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার আর ই টুর জন্য ডি এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তার কারণ কি বলেছিলাম ভালো করে খেয়াল করো, যে এফ অফ এক্স যদি একটা ফাংশান হয় এর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু থাকলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হবে। ম্যাক্সিমাম ভ্যালু এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স 0 হয়, আবার এফ এক্সের যদি মিনিমাম ভ্যালু থাকে তাতেও এফ ড্যাশ এক্স 0 হয়। আমরা এখানটায় ডি এর কি বলে মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি।
তো ডি এর মিনিমাম ভ্যালু থাকলেও এর যদি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভকে কি লিখছি, ডিডি অফ ডিডি বাই ডিআই টু। তাহলে ডি এর যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাতেও এটা জিরো হবে, ডি এর যদি মিনিমাম ভ্যালু থাকে তাতেও এটা জিরো হবে। তো আমরা তো এখানে জিরো বসিয়ে দিলাম, জিরো বসিয়ে দিয়ে এই কন্ডিশানটা পেলাম। এবার এই কন্ডিশানের জন্য ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে সেটাও আমাকে দেখতে হবে, কারণ ডি এর ভ্যালু ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক তার জন্য তো এটা জিরো হচ্ছে। আমাকে তো এবার দেখতে হবে যে এই কন্ডিশানের জন্য ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে। তো তার জন্য কি করা হবে, তার জন্য এর আবার ডেরিভেটিভ করা হবে। দেখো সেটাই আমরা করেছি এখানটায়, যে এই যে স্লাইডটা ছিল ডিডি বাই ডিআই টু, মানে এই যে এটা ডেরিভেটিভ করে আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 0 মাইনাস পিআই বাই আই টু স্কোয়ার প্লাস আর ই টু। এই যেটা পেলাম আমরা, এটার আমার আবার ডেরিভেটিভ করতে হবে। তো দেখো সেটাকেই লেখা আছে ডিডি অফ ডিআই টু, এটা তো আগের স্লাইড থেকে আমরা পেয়েছি, এর আবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে এটার ডাবল ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, ডি এর ডাবল ডেরিভেটিভ করে কি পাচ্ছি, ডি টু ডি বাই ডিআই টুর স্কোয়ার বলতে পারো ইকুয়ালস টু। তাহলে এবার এটার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফার্স্টে যখন আমরা এইটুকুর ডেরিভেটিভ করছি মাইনাস পিআই বাই আই টু স্কোয়ার, সেটার ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি 2pi ডিভাইডেড বাই আই টু কিউব। আর আর ই টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে আমরা কত পাই, 0 পাই। তাহলে এই টোটাল জিনিসটার ডেরিভেটিভ করে আমরা পেলাম হচ্ছে এটা। এবার এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম কি, এই ইকুয়েশানটার থেকে আমরা যে কন্ডিশানটা পেয়েছিলাম পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার ইন্টু আর ই টু, এই জিনিসটাকে আমরা এবার ওখানটায় পুট করব। আমরা এর আগের স্লাইডে পেয়েছিলাম পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার আর ই টু, এই জিনিসটাকে আমরা পুট করব হচ্ছে এখানটায়। এখানে দেখো পিআই আছে, পিআই এর জায়গায় আমরা পুট করব আই টু স্কোয়ার আর ই টু। তাহলে সেটাকেই দেখো আমরা লিখেছি, দিয়ে ভ্যালুটাকে এখানে পুট করে দিলাম, পিআই এর জায়গায় পুট করে দিলাম। নিচে আই টুর কিউব আছে, নিচে আই টুর কিউব আছে, ওপরে আই টু স্কোয়ার আছে, নিচে আই টু কিউব আছে, সেগুলো কাটাকুটি করে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 2 ইন্টু আর ই টু ডিভাইডেড বাই আই টু। এবার 2 একটা পজিটিভ নাম্বার, ট্রান্সফরমারের সেকেন্ডারির যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাও একটা পজিটিভ নাম্বার, সেকেন্ডারির যে কারেন্ট সেটাও একটা পজিটিভ নাম্বার। তাহলে টোটালটাই হচ্ছে কত, পজিটিভ। তাহলে টোটালটাই যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই কি হবে, গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা দেখলাম কি, যে ডি এর ডবল ডেরিভেটিভ করে যেটা পাচ্ছি সেখানে পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার আর ই টু যদি বসাই তাহলে যে এক্সপ্রেশনটা পাবো সেটা ডি 0 থেকে বড় হচ্ছে। আর যখনই 0 থেকে বড় হচ্ছে সেখান থেকে আমরা কি বলতে পারি, অবশ্যই ডি এর একটা মিনিমাম ভ্যালু আছে। যদি লেস দ্যান 0 বেরাতো তাহলে বলতাম কি ডি এর ম্যাক্সিমাম ভ্যালু আছে, যেটা ম্যাথামেটিক্সে আমরা কি বলে ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে পড়ে এসেছি। তো সেই জিনিসটাকেই আমরা এখানটায় অ্যাপ্লাই করলাম। আমি রিপিট করছি আর একবার টোটাল জিনিসটাকে। ট্রান্সফরমারের যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির যে ফর্মুলা পেয়েছিলাম সেটা ছিল এটা এক্সপ্রেশনটা। এর লব আর হরকে আমরা আই টু দিয়ে ভাগ করে নিচ্ছি, দিয়ে পেলাম এই এক্সপ্রেশনটা। নিচে যে ডিনোমিনেটরটা আছে তাকে আমরা ডি দিয়ে ডিনোট করে নিলাম। এখন আমরা কি বলতে পারি, ইটার ভ্যালু তখনই ম্যাক্সিমাম হবে যখন ডি এর ভ্যালু মিনিমাম হবে। আর আমরা কি দেখেছি ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে, কোনো ফাংশানের যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে অবশ্যই সেটা 0-র সাথে সমান হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডি এর ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ আমাদের কিছু একটা রেসপেক্টে করতে হবে। তাহলে দেখতে হবে ডি হচ্ছে কার ফাংশন, ডি হচ্ছে আই টুর ফাংশন, সেকেন্ডারি কারেন্ট বা লোড কারেন্টের ফাংশন। তাহলে ডিকে আমরা আই টুর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 বসাবো। তাহলে আই টুর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে 0 বসিয়ে আমরা এই কন্ডিশনটা পেলাম। এবার ডি এর ম্যাক্সিমাম ভ্যালু থাকলেও এটা 0 হবে, আবার ডি এর মিনিমাম ভ্যালু থাকলেও তার ডেরিভেটিভ করলে 0 হবে।
তাহলে এই যে কন্ডিশানটা আমরা পেলাম সেই কন্ডিশানটা পুট করে এবার আমাদের চেক করতে হবে যে ডি এর ম্যাক্সিমাম ভ্যালু থাকছে না মিনিমাম ভ্যালু থাকছে। তো তার জন্য কি হবে, তার জন্য ডি এর ডবল ডেরিভেটিভ করতে হবে। তো ডি এর প্রথমবার ডেরিভেটিভ করে আমরা এটা পেয়েছিলাম, তাহলে এই এক্সপ্রেশনটার আমাদের ফার্দার ডেরিভেটিভ করতে হবে। তাহলে সেই এক্সপ্রেশনটার আমরা আবার ফার্দার ডেরিভেটিভ করলাম, এই এক্সপ্রেশনটার ফার্দার ডেরিভেটিভ করে আমরা এটা পেলাম। এবার এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখানে আমরা প্রথম স্টেপে যে পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার আর ই টু পেয়েছিলাম সেটাকে আমরা পুট করব পিআই এর জায়গায়। সেটাকে যখন পিআইটাকে পিআইয়ের জায়গায় সেটাকে যখন পুট করলাম তখন পেলাম কি টু আর ই টু বাই আই টু। এবার এখানে এই টোটালটাই আমরা দেখছি কি একটা পজিটিভ সংখ্যা, তাহলে অবশ্যই কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। আর ডাবল ডেরিভেটিভ ডি এর ডাবল ডেরিভেটিভ করার পর আমরা যেটা পাচ্ছি সেখানে পিআই এর ভ্যালুটা পুট করার পর যদি দেখি যে সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে ডি এর অবশ্যই একটা মিনিমাম ভ্যালু আছে। যদি বাই চান্স এই ডেরিভেটিভ করার পর এই ভ্যালুটা পুট করার পর যদি লেস দ্যান 0 আসতো, তাহলে কি হতো, ডি এর ম্যাক্সিমাম ভ্যালু পেতাম আমরা, যেটা ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে পড়ে এসেছি। বাট এখানে তো আমরা গ্রেটার দ্যান 0 পেয়েছি, তাহলে সেখান থেকে কি বলতে পারি, ডি এর মিনিমাম ভ্যালু আছে। আর একটু আগেই আমরা দেখেছি ডি এর ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে ইটার ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে। তো তাহলে আমরা পেলাম কি এখানটায়, ডি এর ভ্যালু তখনই মিনিমাম হবে যখন পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার ইন্টু আর ই টু হবে। দেখো সেটাই লেখা আছে, অ্যাট পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার ইন্টু আর ই টু ডি হ্যাজ এ মিনিমাম ভ্যালু, মানে এই পয়েন্টে ডি এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম। আর ডি এর ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে ইটার ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ডি মিনিমাম হওয়ার যেটা কন্ডিশান, মানে ইটা ম্যাক্সিমাম হওয়ার যে কন্ডিশান, সেই কন্ডিশানটা কি, পিআই ইকুয়ালস টু আই টু স্কোয়ার ইন্টু আর ই টু। আর আই টু স্কোয়ার আর ই টু মানে কি, পিসিইউ, কপার লস। তাহলে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হবে, যখন পিআই ইকুয়ালস টু পিসিইউ হবে। আর পিআই মানে কি, পিআই মানে হচ্ছে গিয়ে আয়রন লস বা কোর লস। আর পিসিইউ মানে কি, পিসিইউ মানে হচ্ছে ট্রান্সফরমারের টোটাল কপার লস। তাহলে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হবে, যখন ট্রান্সফরমারের কোর লস কপার লসের সাথে ইকুয়াল হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হবে ম্যাক্সিমাম। এবার পিআই আর পিসিইউ এই দুটোর মধ্যে কোনটা কনস্ট্যান্ট লস আর কোনটা ভেরিয়েবল লস? পিআই বা আয়রন লস বা কোর লস, এটা ডিপেন্ড করে সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই ফ্রিকোয়েন্সির ওপর। আমরা সাপ্লাই ভোল্টেজও এখানে চেঞ্জ করছি না, ফ্রিকোয়েন্সিও এখানে চেঞ্জ করছি না। তাহলে দুটোই যদি কনস্ট্যান্ট থাকে, পিআই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। আর পিসিইউ মানে আমরা কি দেখেছি, পিসিইউ মানে আমরা পেয়েছিলাম আই টু স্কোয়ার ইন্টু আর ই টু। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না হয় কনস্ট্যান্ট, বাট এই যে আই টুটা আছে, এই আই টুটা কার ওপর ডিপেন্ড করছে, লোডের ওপর ডিপেন্ড করছে। লোড চেঞ্জ করলে সেকেন্ডারির কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো মোট কথা, আই টু যেহেতু ভেরিয়েবল, আমি পিসিইউকেও কি বলতে পারি, ভেরিয়েবল বলতে পারি। তাহলে জিনিসটাকে এইভাবে গুছিয়ে বলা যেতেই পারে যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি তখনই ম্যাক্সিমাম হবে যখন কনস্ট্যান্ট কোর লস ভ্যারিয়েবল কপার লসের সাথে ইকুয়াল হবে। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি তখনই ম্যাক্সিমাম হবে যখন ট্রান্সফরমারের কনস্ট্যান্ট কোর লস তার ভেরিয়েবল কপার লসের সাথে ইকুয়াল হবে। এই প্রুফটা পরীক্ষায় দেয় যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সির এক্সপ্রেশনটা ডিরাইভ করো, আর সেখান থেকে কন্ডিশানটাও ডিরাইভ করো যে কন্ডিশানের জন্য ট্রান্সফরমারের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে। আবার এমসিকিউ কোশ্চেন বা ভাইভাতে বা ইন্টারভিউতেও ধরা হয় যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কখন ম্যাক্সিমাম হয়। তো এটা সবসময় মনে রাখতে হবে যে ট্রান্সফরমারের কনস্ট্যান্ট কোর লস যখন ভ্যারিয়েবল কপার লসের সাথে ইকুয়াল হয়, তখন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হয় ম্যাক্সিমাম।